হ্যালো বন্ধুরা, ভালোবাসার সকল রকমের পার্ট গল্প পেতে এক্ষুনি আমাদের খোকনস ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। প্রতিরাতে ঘুমের মধ্যে ধর্ষণের শিকার হচ্ছেন মিসেস সায়লা বেগম। রাতে ঘুমানোর পূর্বে ঠিকঠাক কাপড় পরেই ঘুমান, কিন্তু সকালে ঘুম থেকে উঠে নিজেকে নিউড আবিষ্কার করেন, সাথে ধর্ষণের আলামত। বড়ই আশ্চর্য ও তাজ্জব ব্যাপার। এটা কি করে সম্ভব? মিস্টার আনোয়ার, শায়লার স্বামী, 8 বছর আগে কার অ্যাক্সিডেন্টে মারা গেছেন। মারা যাবার পরে ওনার সমস্ত ব্যবসা দেখাশোনা করেছেন শায়লা বেগম। সকাল সন্ধ্যা অফিস, ক্লায়েন্ট, মিটিং করে প্রায় দিন রাত 8টার পরে বাসায় ফেরেন। তারপরে শাওয়ার সেরে সবার সাথে টেবিলে ডিনার করেন, গল্প করেন এবং টুকটাক কাজ সেরে 12টার পরে ঘুমাতে যান। আর ঘুমের মধ্যে প্রতি রাতে ধর্ষণের শিকার হচ্ছেন। কিন্তু কে সে? শায়লা বেগমের একক ভিলা বাড়িটাতে 8 জন মানুষের বাস। কাজের মেয়ে বুলবুলি, বয়স 18, ড্রাইভার নাসির 33, 2 মেয়ে আনিকা 21, অনন্যা 16, শায়লা বেগম 42, অসুস্থ শ্বশুর শাশুড়ি 67, 61, আর ওনাদের সেবার জন্য একজন নার্স জেসিয়া 26। সম্ভাবনার তীর শুধু ড্রাইভারের দিকে যায়, কিন্তু ওই তো বাড়ির বাইরে ঘুমায়। শায়লা বেগম মেইন দরজা লক করে চাবিটাও নিজের কাছে রাখেন। তবে কি করে ড্রাইভার দ্বারা সম্ভব? আর পুরুষ বলতে তো শুধু শ্বশুর মশাই বাকি। কথাটা ভাবতেই লজ্জায় কেমন একটা ইতস্তত বোধ করলেন শায়লা বেগম। না, সেটা কি করে সম্ভব? ওনার বয়স 67, তাছাড়া সারা শরীরে বিভিন্ন ব্যথাতে জর্জরিত, সাথে কিডনি ফেল, এমনকি একা চলাফেরা করতেও অক্ষম। 6 ঘন্টা পর পর ইনজেকশন পুশ করতে হয়, থেরাপি দিতে হয়। ওনার সাথেই একজন লোক সারাক্ষণ থাকতে হয়। তাই ডক্টরের পরামর্শে নার্স জেসিয়াকে রাখা হয়েছে। জেসিয়ার এ বাড়িতে 3 মাস অতিবাহিত হচ্ছে। মেয়েটা যেমন স্মার্ট তেমনি দক্ষ। শুধু শ্বশুর শাশুড়ির পরিচর্যার জন্য আনা হয়েছিল জেসিয়াকে, কিন্তু গত 1 মাস থেকে শায়লা বেগমের প্রিয় পাত্রীতে পরিণত হয়েছে। সারাদিন অফিস করে, যখন রাতে বাসায় ফেরেন শরীরটা বড্ড ক্লান্তি, ম্যাজম্যাজ করে। ঘুমানোর আগে জেসিয়ার অয়েল মেসেজ না নিলে চোখ বন্ধই হতে চায় না। মেয়েটার হাতে জাদু আছে, এত সুন্দর করে মেসেজ দেয়। ওএমজি, শরীরে কম্পন সৃষ্টি হয়ে যায়। মনে হয় কোনো পুরুষ মানুষের ছোঁয়া পড়েছে সারা অঙ্গে, কারণ ওর ছোঁয়াতে সেক্সুয়াল ফিলিং চলে আসে। তাই তো সুখের আবেশে চোখ বন্ধ হয়ে যায়, যেন স্বর্গে ভেসে বেড়াচ্ছে। শায়লা বেগমের শরীরের গঠন খুবই সুন্দর। এখনো যে কোনো বয়সের পুরুষের নজর কাটতে তিনি সক্ষম। স্লিম, বয়স 42 হলেও দিব্যি 30 থেকে 32 ছালিয়ে দেওয়া যায়। তাতে কি, শায়লা তো কোনো পুরুষকে ডাকেনি। তবে কে, কি করে, কেমন করে করছে এমনটি? অনেকগুলো প্রশ্ন মাথাতে জটলা পাকিয়ে আছে। যা হোক, গত 15টা দিন ধরে চলছে, কোনো রাতেই মিট যাচ্ছে না। শায়লা বেগম অনেকটা চেষ্টা করেছেন চোখ খোলা রেখে অথবা ঘুমের ভান করে কালপিটটাকে ধরার জন্য, কিন্তু সারাদিনের পরিশ্রমে হয়ে উঠছে না। আর বিশেষ করে জেসিয়ার মেসেজের পর শরীরটা এতই অবশ ও ভালো লাগা কাজ করে যে কোনো কিছুতেই চোখ খোলা রাখা সম্ভব হয় না। আজ অফিস তেমন কাজ ছিল না, তাই অনেক প্ল্যানিং করলেন। যে করেই হোক আজ রাতেই একটা সুরাহা করবেন। কোনো মতেই ঘুমানো যাবে না, প্রয়োজনে ঘুমার ভান করে শুয়ে থাকবেন। যেই কথা সেই কাজ। সন্ধ্যার পরে বাসায় ফিরলেন, শাওয়ার নিলেন, সবার সাথে ডিনার করে কিছুক্ষণ টিভি দেখলেন। তারপর 2 মেয়ে ও শ্বশুর শাশুড়ির খোঁজ নিলেন নিত্যদিনের মতো। অতঃপর জেসিয়ার সাথে গল্প করছেন আর মেসেজ নিচ্ছেন। রাত 12টা। জেসিয়া দরজাটা আস্তে করে ভিজিয়ে দিয়ে চলে গেছে। শায়লা বেগম চোখ বন্ধ করে ঘুমের ভান ধরে পড়ে আছেন। তারপর কি দিয়ে কি হলো কিচ্ছু মনে নেই, কিন্তু যখন চোখ খুললেন নিজেকে পূর্বের ন্যায় ধর্ষণ ও উলঙ্গ আবিষ্কার করলেন। অবাক হয়ে ঘড়িতে সময় দেখলেন সকাল 5টা। মাথাটা কেমন যেন ঘুরছে। এটা কি করে সম্ভব? যতই ভাবছে ততই যেন পাগল পাগল মনে হচ্ছে। যা হোক, শাওয়ার সেরে রেডি হয়ে অফিসের উদ্দেশ্যে বের হলেন। সারাদিন অফিসের কাজে একদম মন বসাতে পারলেন না, ক্ষণে ক্ষণে অন্যমনস্ক হয়ে যাচ্ছেন। আসসালামু আলাইকুম ম্যাম। ম্যানেজারের সালামের শব্দে সংবিত ফিরে পেলেন। একটু ইতস্তত হয়ে, ওয়ালাইকুম আসসালাম। আসুন রাকিব সাহেব, ভিতরে আসুন। আপনার শরীর ঠিক আছে ম্যাম? কেন বলুন তো? আমি তো দিব্যি ঠিক আছি।
বলেই একটু নড়ে চড়ে বসলেন শায়লা বেগম, যেন কিছুই হয়নি এমন একটি ভাব করলেন। অবশ্য ম্যানেজারের চোখে সবই ধরা পড়ল। তাছাড়া গত কয়েকদিন থেকেই ম্যাডামের চাল চলন অনেক পরিবর্তন হয়ে গেছে। তবে কি ম্যাডাম কারো প্রেমে পড়েছেন? ম্যাডাম, 9:30 বাজে, প্রায় সমস্ত স্টাফ ব্রেক করেছে। আপনি যাচ্ছেন না বিধায় আমি ওয়েট করছি। ইমার্জেন্সি আছে কিছু? 9:30। ও মাই গড। ওকে রাকিব সাহেব, আপনি যান। আমার হাতে হালকা একটু কাজ বাকি আছে, শেষ দিয়েই বের হচ্ছি। ম্যানেজার বের হয়ে গেল। অনেক কষ্টে নিজেকে সামলে নিলেন শায়লা বেগম, যেন গলার কাছে শ্বাস আটকে আছে। আর একটু হলেই রকিব সাহেব বুঝে ফেলতেন কতটা ধকল যাচ্ছে ম্যাডামের উপর দিয়ে। এমার্জেন্সি ছাড়া কখনো 8টার পরে অফিসে থাকেন না, কিন্তু আজ রাত 11:30 সবাইকে গুড নাইট জানিয়ে বিছানায় আসলেন শায়লা বেগম। জেসিয়া কিছুক্ষণের মধ্যেই অয়েল বাটি নিয়ে হাজির হলেন। জেসিয়া, তুমি কখন ঘুমাও? কেন ম্যাম, কেন বলুন তো? না, এমনিতেই না, মানে তারপরেই ভাবলেন জেসিয়াকে বলাটা ঠিক হবে না, তাই কথা ঘুরিয়ে বললেন, তুমি ঘুমানোর আগে অবশ্যই আমার শ্বশুর শাশুড়ির রুমে হয়ে ঘুমাবে। জি ম্যাম, আমি তাই করি। কথা বলতে বলতেই কখন যে শায়লা বেগম ঘুমিয়ে গেলেন টেরই পেলেন না। যখন ঘুম ভাঙলো যথারীতি পূর্বের ন্যায় রেজাল্ট। যতই প্ল্যানিং করেন কোনো কাজ হচ্ছে না, কারো কাছে শেয়ার করতেও পারছে না, পাছে কে কি বলে। অবশ্য স্বামীহারা 8 বছরের জীবনে এটা একটা টার্নিং পয়েন্টও। অফিসে বসে একটা ফাইল দেখছেন শায়লা বেগম। হুট করেই বমির চাপ আসে, দৌড়ে বেসিনে যান, কিন্তু বমি হয় না, জাস্ট ওয়াক আরো 2-3 বার এমন হলো। শায়লা বেগম ভাবলেন হয়তো ডিপ্রেশন। যা হোক, এই ঘটনার 3 দিন পর শায়লা বেগম নিজেই নিজের মাঝে একটা পরিবর্তন লক্ষ্য করলেন, একটা পূর্ব অভিজ্ঞতার লক্ষণ। কেমন ঘোরের মাঝে হারিয়ে যাচ্ছেন, কি হতে চলেছে ভেবেই কুল পাচ্ছে না। বাসার ভেতরে মাথা চক্কর দিয়ে পড়ে গেলেন। যখন চোখ খুললেন নিজেকে হসপিটালের বেডে আবিষ্কার করলেন। চিন্তাতে গলা শুকিয়ে গেল। জানি না কি রিপোর্ট আসছে, ফ্যামিলির অন্যান্য সদস্যরা কি জেনে গেছে। আপাতত আশেপাশে কাউকে দেখছে না। 5 মিনিট পর আনিকা অনন্যাকে নিয়ে ফ্যামিলি ডক্টর পুতুল হক ক্যাবিনে প্রবেশ করে হাসি মুখে বললেন, চিন্তার কোনো কারণ নেই, জাস্ট ডিপ্রেশন। কথাটা শোনার পর শায়লা বেগমের নিঃশ্বাস সচল হলো। নেগেটিভ কিছু শুনলে হয়তো হার্ট স্ট্রোক করতেন, নয়তো নির্ঘাত ডেথ। মেয়েরা দৌড়ে মায়ের বুকে আসলো, অনেক আদর করলো। তারপর অনন্যা ডক্টরকে বলল, আন্টি, আম্মুকে কখন রিলিজ দিবে? এই তো মা, কিছুক্ষণের মধ্যেই দিয়ে দেব। তোমরা দুজনে ক্যাশ পেমেন্ট করে আসো, ততক্ষণে তোমার আম্মুকে কিছু টিপস বলে দিচ্ছি। অনন্যা ও আনিকা চলে যাবার পরে ডক্টর পুতুল গম্ভীর ও আশ্চর্য হয়ে বললেন, কি ব্যাপার বলুন তো? এতদিন থেকে আপনাদের পরিবারের সাথে আছি, কখনো ভাবতেই পারিনি। শায়লা বেগমের নিঃশ্বাস আবার আটকে যাচ্ছে, হয়তো মাথা চক্করও দিচ্ছে। কোনো রকম সামলে বলল, ঠিক বুঝতে পারলাম না। আপনি মা হতে চলেছেন। কথাটা এমন ভাবে আঘাত করলো শায়লা বেগমকে যেন হাজারটা প্রতিশব্দ হয়ে কানে বাজছে। মাথাটা স্তম্ভিত হয়ে যায়। আকাশটা ভেঙে পড়লেও এতটা ভয়, দুশ্চিন্তা বা আতঙ্কিত হতেন না। কি বলবেন, কি করবেন এখন? সত্যি তো একবার ভাবা উচিত ছিল। কোনো প্রোটেকশন ছাড়া ফিজিক্যালি চলছে, সেটা অজান্তেই হোক বা জানতেই হোক, অ্যাক্সিডেন্ট ঘটাবেই অনিবার্য। ডক্টর পুতুল, আমি মহা বিপদে আছি। সেটা তো দেখতেই পাচ্ছি, কিন্তু আপনি তো একজন রিটায়ার্ড অ্যান্ড বিজনেস ওম্যান, সো প্রোটেকশনের বিষয়টি মাথায় নিয়েই ফিজিক্যালটা করা উচিত ছিল। কিন্তু আপনি যেটা ভাবছেন। শুনুন মিসেস শায়লা, এটা আমি আপনি সবাই জানে এভাবে এতদিন একা একা থাকা যায় না, সো একটা সঙ্গী সাথী দরকার। কিন্তু এভাবে না, এমনটা কিচ্ছু নয়। আমি একটা অ্যাক্সিডেন্ট অ্যাফেয়ারে জড়িত, যার কোনো ভিত্তি নেই, প্রমাণ নেই, কিন্তু প্রতি রাতে আমার অজান্তেই ধর্ষণের শিকার হচ্ছি। ওএমজি, হাউ পসিবল? আপনি ঠিক আছেন তো? দেখুন, আমি শকড খেয়েছি ঠিক, তবে
মানসিক রোগী বা অন্য কিছু ভাববেন না। কিন্তু আপনি যে বলছেন সেটা তো। এটা অ্যাবনর্মাল কথাবার্তা, কিন্তু এটাই বাস্তবিক। তারপর শুরু থেকে শেষ অবধি ডক্টর পুতুলের সাথে শেয়ার করলেন। সবটা শোনার পর পুতুলও শকড, হতভম্ব হয়ে অটোমেটিক মুখ হা হয়ে যায়। ভাবলেন কি আনবিলিভেবল কথা, কি করে সম্ভব। তারপর বললেন, কিন্তু আপনি দরজাটা ভেতর থেকে বন্ধ করে ঘুমাননি কেন, বা সিসি ক্যামেরা সেট করেননি কেন? তবেই তো আসল রহস্য উদ্ঘাটন হয়ে যেত। দেখুন, আমার স্বামীর অ্যাক্সিডেন্টের সময় আনিকা, অনন্যা ছোট ছিল বিধায় রাতের বেলা ঘুমের মধ্যেই ওরা আমার রুমে চলে আসতো, তাই কখনো দরজা বন্ধ করে ঘুমাতে পারিনি। আর সেই অভ্যাসটা এখনো বিদ্যমান। তাছাড়া দরকারও পড়েনি এতদিন। যদি হুট করেই বন্ধ করি তবে মেয়েরাও সন্দেহের চোখে দেখতে পারে যে আম্মুকে অন্য কিছুতে জড়িয়ে গেছে কিনা। আর সিসি ক্যামেরা? ওইটাও মাথায় আসছিল, তবে বাসার ভিতরে হুট করেই। বুঝতে পারছি। এখন কি করব? আমার তো শরীর মাথা একসাথে অবশ হয়ে যাচ্ছে। আমার পরিচিত একজন গোয়েন্দা বন্ধু আছে, ও একটা প্রাইভেট এজেন্সি চালায়। আপনি চাইলে কথা বলিয়ে দিতে পারি। আমারও এরকম একটা ঝামেলাতে জড়িয়ে বন্ধুত্ব হয়, তবে দ্রুতই কেস সাকসেস হয়। সো ব্রিলিয়েন্ট। সেটা তো বুঝলাম, কিন্তু এখন আবার প্রেগন্যান্সির কি হবে? আমার পরিবার, অফিস স্টাফরা জানলে সুইসাইড করা ছাড়া আর কোনো অপশন থাকবে না। চিন্তা কোনো কারণ নেই, কারণ আপনার ফ্যামিলির সাথে দীর্ঘ 15 বছর ধরে জড়িত আমি। সো নারী নক্ষত্র সবই জানা। চিন্তার কোনো কারণ নেই মানে সিম্পল, যখনই আপনি রাত্রে মাথা ঘুরে পড়ে যান, আনিকা ফোন করার পর বাসায় যে আপনার এই পরিস্থিতি দেখেই বুঝতে পারি ইউ আর প্রেগনেন্ট। তাই আমি নিজে থেকেই দ্রুত অ্যাডমিট করিয়ে ভ্রূণ নষ্ট করে ফেলি। ডক্টর, আমার প্রাণটা যেন ফেরত আসলো। বুকের ওপর থেকে অনেক বড় একটা পাহাড় সরে গেল। কিন্তু জিজ্ঞেস করলে না এটা কেন করেছি? তাছাড়া পেশেন্ট বা তার পরিবারের কারো অনুমতি ছাড়াও তো এমনটি করা নিষেধ। অনুমতি? পরিবার? কিসব যাতা বলছেন? যাতা নয় মিসেস শায়লা, এটাই ঠিক। কারণ অনুমতি ছাড়া অ্যাবর্শন করানোর অনুমোদন নেই, আইন বিরোধী। তবে কি সবাই? না, চিন্তার কোনো কারণ নেই। কেউ জানে না, শুধু আপনি আর আমি। তবে যে বললেন পরিবার অনুমতি। ওইটা ফর্মালিটি, কিন্তু সব ক্ষেত্রে চলে না। এত বছরের একটা সম্পর্ক আমাদের মধ্যে। আমি তো নিজেকে আপনাদের পরিবারের কেউ মনে করি। সো আপনার পরিবারের সম্মান আমারও সম্মান। প্রথমে ভেবেছি আপনার কোনো অবৈধ সম্পর্কে ফসল এটা, আর যার দরুন ধ্বংস হতে চলছে এমন সাজানো বাগান, এত সুন্দর সুনামের পরিবার আপনাদের। আপনি তো পরিবারেরই একজন। ধন্যবাদ ডক্টর পুতুল, অসংখ্য ধন্যবাদ আপনার এমন সুহৃদয়ের জন্য। এতক্ষণে আনিকা অনন্যা এসে হাজির। আনিকা হাঁপাতে হাঁপাতে বলল, ডক্টর আন্টি, বিল তো পেমেন্ট করা দেখলাম, শুধু শুধু এ ফ্লোর ও ফ্লোর করে ঘুরে আসলাম। বিল পেমেন্ট করা আমি তো জানি। তোমাদের দু বোনকে আগে একদিন বলেছিলাম ডেইলি হাঁটাহাঁটি করতে, জগিং করতে, কিন্তু না, তোমরা একদমই করো না। তাই এটা পানিশমেন্ট দিলাম। নেক্সট টাইম যদি আবারও অলসতা করো তবে আরো ডেঞ্জারাস পানিশমেন্ট দিব, ওকে? কথাগুলো বলেই শায়লা বেগমকে গোপনে চোখ টিপ দিলেন ডাক্তার পুতুল। কারণ যদি মেয়েরা বিল পেমেন্ট করত তবে তো সবই জেনে যেত। দুবন সমুচ্চ স্বরে, ওকে আন্ট। আন্টি, মোবাইলে গেম খেলতে হবে তো? হুরে দুষ্টু মেয়ে! দেখছেন মিসেস শায়লা, আপনার মেয়ের মাথায় কত পাকনা বুদ্ধি। তারপর একসাথেই সবাই হেসে উঠল। পরিবেশটা অনেক হালকা হয়ে গেল। শায়লা বেগমের নিজেকে অনেক হ্যাপি মনে হলো, যেন বিশাল একটা ঝড়ের কবল থেকে বেঁচে গেলেন। ডাক্তার পুতুলের কথা মতো গোয়েন্দা এজেন্সির মালিক শোভনের সাথে দেখা করেন শায়লা বেগম। সমস্ত ঘটনার বর্ণনা শেষে শোভন বললেন, ভেরি ইন্টারেস্টিং থ্রিলার কেস। সত্যি একটা ভৌতিক গন্ধ পাচ্ছি। তবে আপনার প্রেগনেন্সি হওয়ার বিষয়টি কেসটা আরো জটিল করে তুলেছে। আচ্ছা, আপনার বাসার বাইরে কোথাও সিসি ক্যামেরা লাগানো আছে? না, কখনো প্রয়োজন হয়নি। ওকে, নো প্রবলেম।
ওটা আমাদের লোক গোপনে সেট করে দেবে। বাইরে থেকে ভিতরে কষ্টে ধরা খেয়ে যাবে। এখন আপনি বাসায় যান এবং এমনভাবে দৈনন্দিন কার্যক্রম করুন যেন কিছুই হয়নি। আর সন্ধ্যায় আমাদের একটা মেয়ে আর্জেন্টকে পাঠিয়ে দেবো আপনার বাসায়। আপনি শুধু বন্ধুর মেয়ের পরিচয় দিয়ে সবাইকে বলবেন 7 দিন থাকবে। আর কিছু? আপাতত আর কিছু নয়। প্রয়োজন মোতাবেক আমরা ব্যবস্থা নেব এবং যোগাযোগ করে নেব। আর মনে রাখবেন, আপনি কখনো আমাদের সাথে ফোনে কথা বলবেন না, কারণ শত্রুকে কিন্তু দুর্বল ভাবা বোকামি। হয়তো আপনার ফোন এমনকি জীবনটা ট্র্যাকিং করতে পারে। হায় আল্লাহ, কি ভয়ানক। তবে যোগাযোগের প্রয়োজন হলো? যে মেয়েকে পাঠাবো ওর নাম সাদিয়া। যাবতীয় কথা ওকে বলবেন, আর ও আমাদের সাথে গোপন যন্ত্রের সাহায্যে যোগাযোগ করবে। আরও কিছু গোপন দিক নির্দেশনা নিয়ে শায়লা বেগম বিকেলের দিকে বাসায় ফেরেন। অনেক চেষ্টা করেও নিজেকে শান্ত রাখতে পারছেন না। কোনো এক অজানা চাপা উত্তেজনা ফিল করছেন। বিশেষ করে সব শেষের কথা বারবার মাথার মধ্যে ঘোরপাক খাচ্ছে। জীবনটাও ট্র্যাকিং করতে পারে? সত্যিই কি তাই? আমি কি কোনো সিরিয়াস প্রবলেমের ভেতরে আছি? হ্যাঁ, তাই তো। নয়তো এমন একটি ঘটনা ঘটে গেল যা কল্পনাতীত। আমাকে আরো আগেই সতর্ক হওয়া উচিত ছিল। একজন আইনের লোকের সাথে শেয়ার করা উচিত ছিল। মেয়েরা লজ্জায় মুখ বন্ধ করে রেখে এভাবে হেসে যায়। আমিও তার ব্যতিক্রম হলাম না। ম্যাম, কি ভাবছেন? জেসিয়ার কথাতে ধ্যান ভগ্ন হয়ে চোখ মেলে তাকিয়ে দেখলেন 2 মগ ধুমায়িত কফি হাতে নিয়ে ওর দিকেই আসছে। মনে মনে বললেন, মেয়েটি কত স্মার্ট আর আমার প্রতি কত যত্নবান। জাস্ট টাইমে কফি নিয়ে হাজির। ধন্যবাদ জেসিয়া। এই মুহূর্তে সত্যি 1 মগ কফির বড্ড প্রয়োজন ছিল। তুমি কি করে মনের খবর জানো? আপনাকে যে অনেক ভালোবাসি তাই। ওহ সুইট গার্ল, থ্যাংক ইউ। ওয়েলকাম। কি ভাবছিলেন? কই কিছু না তো, এমনিতেই একটু টায়ার্ড ফিল করছিলাম, তাই ইজি চেয়ারে বসে চোখ বন্ধ করে একটু ঝিমুচ্ছিলাম। জেসিয়ার কথা বাড়ালো না। দুজনে মিলে নীরবে কফি পান করছে। কিন্তু কফির মগ শেষ করার আগেই কলিং বেল বাজলো। বেলের শব্দে মগ থেকে কিছুটা কফি ফেলে দিল শায়লা বেগম। এসবই জেসিয়ার নজর এড়ালো না। কাজের মেয়ে বুলবুলি দরজা খুলে দিল। একটা 22 থেকে 23 বছরের খুব সুন্দরী মেয়ে প্রবেশ করলো। স্লিম ও জিমন্যাস্টিক বডি, জিন্স টপ পরা, কাঁধে ব্যাগ, বুকটা সুউচ্চ দেখেই হার্টবিট বেড়ে যাবার মতো অবস্থা। কেডা আপনি? কারে চাই? তুমি চিনবে না, আমি সাদিয়া। শায়লান্টি কোথায়? ততক্ষণে শায়লা বেগম পেছনে, জেসিয়া সিঁড়ি বেয়ে নিচে নামছেন। হাসি মুখে বললেন, মামুনি, এত দেরি করলে কেন? তোমার বাবা তো সেই সকালে ফোন করে বলল তুমি আসতেছো। তো রাস্তায় কোনো সমস্যা? আন্টি, আপনি তো জানেনই বর্তমান রোডের কি অবস্থা। বগুড়া থেকে আসতে 12 ঘন্টা লেগে গেল। ডিসগাস্টিং। ওকে মামুনি, যাও তুমি ফ্রেশ হও। লং জার্নি করেছো, পরে আড্ডা হবে জমিয়ে। তারপর বুলবুলের উদ্দেশ্যে বললেন, তুই কারেন্টের খাম্বার মতো দাঁড়িয়ে আছিস কেন? যা তোর আপুমনির গেস্ট রুমটা দেখিয়ে দে। একক এ ভিলাটা দ্বিতল ভবন। নিচতলাতে বিশাল বড় ড্রয়িং রুম ও ডাইনিং স্পেস, সাথে লাগোয়া কিচেন রুম। তারপর একপাশে বেডরুম, স্টোর রুম, 2টা গেস্ট রুম, আর দোতলাতে 2টা মাস্টার বেডরুম। একটাতে শায়লা বেগম, অন্যটাতে শ্বশুর শাশুড়ি থাকেন। আরো 3টা ছোট বেডরুম আছে। একটাতে জেসিয়া আর অন্য 2 রুমে 2 বোন থাকে। তাই সাদিয়ার স্থান হলো নিচতলাতে। স্টোর রুমের পাশের গেস্ট রুমটাতে সাদিয়া দরজা বন্ধ করে ব্যাগ বিছানার উপর ছুঁড়ে ফেলে দিয়ে মেজাজটা 360 ডিগ্রি আপ করে নিজেকে বলল, বাল, কি একটা রুম সিলেক্ট করেছে। এখান থেকে দোতলার নজরে রাখা সো ট্রাপ। তারপর ফ্রেশ হয়ে দাবার ছক কষতে বসে যায় সাদিয়া। রাতের আধারে মেইন গেট থেকে শুরু করে পকেট গেটে অন্যান্য সম্ভাব্য সকল প্রবেশপথে গোপন মাইক্রো সিসি ক্যামেরা বসাতে হবে, কোনো কিছুই যেন নজর থেকে এড়াতে না পারে। তারপর এজেন্সি অফিসে দেয়া শায়লা বেগমের বাড়ির ম্যাপটা বসে বসে যত্ন সহকারে স্টাডি করলো। সবকিছু ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাত 8টার দিকে রুম থেকে বের হয়ে সবার সাথে পরিচিত হলো। একসাথে চা নাস্তা করলো আর বসের নির্দেশনা অনুযায়ী জেসিয়ার উপর এক্সট্রা নজর দিল।
মেয়েটা সন্দেহাতীত নয়। মেয়েটা দেখতে কালো হলে কি হবে, বাকি সবই 100-100। কেমন একটা কেয়ারফুল অ্যান্ড স্মার্টনেস ভাব বিদ্যমান, যা সাধারণত কোনো নার্সের মধ্যে দেখা যায় না। তবে কি জেসিয়া কোনো গোয়েন্দা এজেন্সির এজেন্ট? হতেও তো পারে। বসের কাছে শুনেছি শায়লা বেগমের কয়েকশো কোটি টাকার ব্যবসা, যা তিনি একাই নিজ হাতে দেখাশোনা করেন। কারো কুনজর বদনজর পড়াটাই স্বাভাবিক। যা হোক, আরো অনেক কিছুই হতে পারে। খুব সাবধানে ও সতর্কতার সহিত প্রতিটা পদক্ষেপ ফেলতে হবে। ডিনারের পর গল্পগুজব করে যে যার রুমে চলে যায়। রাত 11:30। শায়লা বেগমকে আগেই বলা হয়েছে পরবর্তী সিগন্যাল না দেওয়া পর্যন্ত জেসিয়ার সাথে বসে গল্প করে যেন। ওনার বেডরুমে সাদিয়া বিকল্প চাবি দিয়ে মেইন দরজা খুলে বাহিরের সমস্ত প্রবেশ পয়েন্ট ছোট্ট গোপন সিসি ক্যামেরা সেট করে শরীরটা কেমন ক্লান্ত, ঘুম ঘুম ভাব। মনে হচ্ছে কতদিন ঘুমায়নি। তাই দ্রুত হাতের কাজ শেষ করে রুমে প্রবেশ করে ঘড়ি দেখল, সময় 12:35। সাদিয়া গেস্ট রুমে প্রবেশ করে দরজাটা হালকা খোলা রেখে এমনভাবে চেয়ার নিয়ে বসে যেন বাহিরের সবকিছু দেখা যায়, কিন্তু বাহির থেকে সাদিয়ার উপস্থিতি টের পাওয়া না যায়। তারপর শায়লা বেগমকে মেসেজ দিয়ে অপেক্ষা করতে থাকে। 1-2 করে 3 মিনিট অপেক্ষা করেও কোনো রেসপন্স পেল না শায়লা বেগমের। সাদিয়ার চোখ জোড়াও কেমন যেন ঘোলাটে হয়ে আসছে। রাজ্যের ঘুম এসে ভর করছে, তবুও হায়ার ট্রেনের বডি বলেই হয়তো এতক্ষণেও চোখ বন্ধ হয়েও হয়নি। 10 মিনিট অপেক্ষা করার পরও যখন কোনো রেসপন্স বা জেসিয়াকে রুম থেকে বের হতে দেখা গেল না, তখন সাদিয়ার ষষ্ঠ ইন্দ্রিয় জেগে উঠল। তবে কি আমি বাইরে থাকা অবস্থায় অলরেডি? না, আর ভাবা নয়, এবার হাতে নাতে ধরতে হবে। অনেক কষ্টে চোখ খোলা রেখে পা টানতে টানতে শায়লা বেগমের বেডরুমে উকি দেয় সাদিয়া। রুমের দৃশ্য দেখে সাদিয়ার চোখ কপালে উঠে যায়। নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। এটা কি করে সম্ভব? তবে কি সামথিং ইজ মিসিং? পরের দিন সকাল 10টা। গোয়েন্দা অফিস বসে সাদিয়া কান্না করেই চলছে। টিস্যু বক্স থেকে একের পর এক টিস্যু নিয়ে চোখের ও নাকের পানি মুছতে মুছতে ইউজ মি ভরাট করে ফেলছে। তবুও যেন কান্না থামার লক্ষণ নেই। সাদিয়ার এই অবস্থা দেখে ইন্টেলিজেন্ট চিফ শুভন প্রথমে কড়া 2 ধমক দিলেও পরে নিজের ভুল বুঝতে পারে, কারণ সাদিয়ার হাত দিয়ে প্রায় 100খানেক কেস সমাধান করা হয়েছে, কিন্তু এর আগে কখনো এমন শক্ত বিধ্বস্ত চেহারা দেখা যায়নি। তার মানে ও বড় ধরনের কোনো দুর্ঘটনার শিকার হয়ে ভেঙে গুড়িয়ে গেছে। তাই সবকিছু ওর মুখ থেকে শোনার আগে সাদিয়াকে সেলফ কন্ট্রোলের জন্য ওয়েটিং রুমে বসিয়ে রেখে যার যার মতো নিজস্ব কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। এ ঘটনার ঘণ্টাখানেক পর সাদিয়া নিখোঁজ। নিখোঁজ তো নিখোঁজ। সেলফোন, ফেসবুক, ফাইবার, হোয়াটসঅ্যাপ, এমনকি ওর বাসার লোকও পাঠিয়ে কোনো খোঁজ পাওয়া গেল না। বাইরে থেকে দরজা লক করা। কোথাও খুঁজে না পেয়ে আচমকা একটা ভয়ানক বিপদ সংকেতের আভাস দেখতে পেল বাকি এজেন্টরা। বিকেল 5টা। শায়লা বেগম অফিসে একজন ষাটূর্ধ্ব ভদ্রলোককে প্যান্ট স্যুট টাই পরিহিত অবস্থায় বসতে থাকা দেখল। মুখে কিঞ্চিৎ চিন্তার রেখা বিদ্যমান। সবার আগে গল্প করতে গল্পগুলো ভালোবাসার পেজে লাইক দিন। অফিসের ভেতরে আর কেউ নেই, উনি একা ধীরে ধীরে চা খাচ্ছেন। মিনিট 5 পর শায়লা বেগম প্রবেশ করলেন। লোকটির দিকে তাকিয়ে বিস্মিত হয়ে আটকে উঠলেন। এমন অপরিচিত লোকটিকে কখনো দেখেননি, আবার ওনারই অনুপস্থিত তার অফিসে বসে নির্লিপ্তভাবে চা খাচ্ছেন। কি সব ঘটছে? অফিসের সিকিউরিটি ও অন্যান্য ইনচার্জদের উপর রাগে ফুঁসলে উঠলেন। পিয়নকে ডাকার জন্য কলিং বেলের উপর যেন চেপে বসলেন। 10 সেকেন্ডের মধ্যেই পিয়ন আবুল মিয়া হাসতে হাসতে ভেতরে ঢুকলো, আর 7-5 না দেখেই ভেবে বললেন, ম্যাডাম কি দিব, ঠান্ডা নাকি গরম? তোর মাথা, তোরা কই থাকিস? বেল বাজালে আধা ঘন্টা লাগে আসতে। ম্যাডাম আমি তো। আবার বিয়াদবের মতো তর্ক করছিস। কাকে কোথায় বসাতে হয় সেটাও তো ভুলে গেছিস। ওনাকে ওয়েটিং রুমে নিয়ে বসা, আর দেখ কার কাছে এসেছে। আবুল মিয়া এবার সত্যিই আবুল হয়ে গেল। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থেকে খুব খুব করে বলল, ম্যাডাম আপনি ফোন করে বললেন রশিদ সাহেবকে আপনার অফিসে বসাতে। রাইসুল সাহেব। কথাটা বলেই শায়লা বেগম জিভাতে কামড় দিয়ে দিলেন। গোয়েন্দারা মানুষ নাকি এলিয়েন? সবার আগে গল্প পড়তে গল্পগুলো ভালোবাসার পেজে লাইক দিন।
কি করে শোভন সাহেবকে চিনবেন? 30 বছরের স্মার্ট সুদর্শন ছেলেটি এখন সাডুর তো বুড়ো চাচা, চামড়াতে ভাঁজ ধরে গেছে। অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করে বলল, আবুল, সরি ভাই, কাজের চাপে একদম ভুলে গেছিলাম। আচ্ছা তুমি যাও, প্রয়োজন হলে রাখবো। আর কেউ ভিতরে আসতে চাইলে বলবে ম্যাডাম জরুরি মিটিং করছেন। আবুল মিয়া পানসে মুখে আবার সূর্যমার্কা হাসি হেসে বলল, জি আচ্ছা ম্যাডাম। কথাটি বলেই বেরিয়ে চলে যায়। আর তৎক্ষণাৎ অটোডোর অটোমেটিক বন্ধ হয়ে যায়। তারপর শোভন সাহেব মুচকি হেসে রসিকতা করে বললেন, ম্যাডাম, আপনার চোখ তো মনের কথা বলে না। এই দৃষ্টি দিয়ে কি করে কয়েকশো কোটি টাকার ব্যবসা সামলাচ্ছেন? ভাই আর লজ্জা দিবেন না প্লিজ। আর যে গেট আপে নিয়ে আসছেন, কার সাধ্য আছে রিকভারি করবে? ম্যাডাম, এই লাইনে এমনই সব কার্যক্রম এত সিক্রেটভাবে চলার পরেও বিপদের শেষ নেই। আমরা এজেন্টরা কোথাও না কোথাও আটকে যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। যেমন সাদিয়া। সাদিয়া নামটা উচ্চারণ করে শায়লা বেগমও বিস্মিত হয়ে কেঁপে উঠলেন। মনে হলো এমন কিছু ঘটতে পারে পূর্বেই আজ করতে পেরেছিলেন। জি, সাদিয়া। আপনার বাসা থেকে ফিরে এসেই আমার সব থেকে সাহসী ও দক্ষ এজেন্ট নিখোঁজ। ভাবা যায় এটা? শায়লা বেগমের বলার বোধ শক্তি হারিয়ে গেল। চোয়াল ঝুলে যাওয়ার পরিস্থিতি। কোনো রকমের থতমত খেয়ে বললেন, এটা কি করে সম্ভব? সেটা তো আপনি বলবেন। কি এমন ঘটেছিল গত রাতে, যা ধরুন এই ঘটনা? সত্যি বড্ড চিন্তার ব্যাপার, কিন্তু এমন কিছু যে ঘটবে গুণা করেও বুঝতে পারিনি। ওকে, নো প্রবলেম। ওসব আমি সব বুঝে নেব। এখন আপনি শুধু বলুন গত রাতে কি ঘটেছিল। এর আগে এমনটি কখনো হয়নি যেটা গত রাতে হয়েছিল। সাদিয়া আমাকে বলেছিল আমি যেন জেসিয়াকে গল্পের মাধ্যমে আটকিয়ে রাখি, পরবর্তীতে দিক নির্দেশনা না পাওয়া পর্যন্ত। তো জেসিয়া মেসেজ দিচ্ছে, গল্প চলছে, মেসেজ দিচ্ছে। তারপর কিছুই মনে নেই। যখন ঘুম ভাঙে তখন সময় 6টা। চোখ মেলে দেখি জেসিয়া আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে, আর আমার শরীর শুধু চাদর দিয়ে ঢাকা। আমি অন্য কিছু খেয়াল না করে জেসিয়াকে ঠাস করে চর বসিয়ে দেই। এটুকু বলেই শায়লা বেগম অ্যাবসেন্ট মাইন্ডে চুপ হয়ে যান, যেন কোথাও হারিয়ে গেলেন। তাহলে কি জেসিয়া এসব করতো? কিন্তু আশ্চর্য, আমার চর খেয়েও জেসিয়া দিব্যি ঘুমোচ্ছিল। আমি ওকে আবার ধাক্কা দেই, ওই জাস্ট সাইড চেঞ্জ করে ঘুমাতেই থাকে। আমি সংবিত ফিরে খেয়াল করলাম আজ ধর্ষণের শিকার হয়নি। কাল যে অবস্থায় মেসেজ দিচ্ছিলাম সেই অবস্থাতেই আছি। তাহলে আমারও এমন প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছিল। পরে ভাবলাম মেয়েটির হয়তো ঘুম বেশি, তাই কাল রাতে এখানেই ঘুমিয়ে পড়েছিল। যাই হোক, ওয়াশরুমে যাওয়ার জন্য বিছানা ছেড়ে নিচে নামছি, আর ইলেকট্রিক শকড। ইলেকট্রিক শক? ইলেকট্রিক শকটেও এতটা বিধ্বস্ত হতাম না যতটা হয়েছিলাম ফ্লোরের পড়ে থাকা মেয়েদের পার্সোনাল শর্ট ড্রেস দেখে, যেগুলো আমার ছিল না। এমনকি ওইটার আশেপাশে সিমেন্ট পড়েছিল। কি বলছেন সব? কি ঘটেছিল তবে? আমি জানি না, তবে এটা বুঝতে পারছিলাম কেউ একজন আমার বেডরুমের ফ্লোরে ধর্ষণের শিকার হয়েছে। কি আশ্চর্য, জেসিয়া নয় তো? আমিও প্রথমে তাই ভেবেছিলাম, কিন্তু ঘুমের মধ্যেই ওর বডি চেক করে নিরাশ হই, কারণ ওর মধ্যে কোনো চিহ্ন ছিল না। তবে সাদিয়া নয় তো? এটা জানা দেখার জন্য ওর বেডরুমে চলে যাই, কিন্তু আশ্চর্যের ব্যাপার ছিল রুম শূন্য। আমি হাঁক ডাক দেই, কোনো সাড়া নেই। পরে বাহির হয়ে লক্ষ্য করি মেইন দরজা খোলা। মেইন দরজা খোলা? বাড়ির বাহিরে আশেপাশে সব জায়গাতেই খোঁজ নিলাম, কিন্তু রেজাল্ট শূন্য। পরে গেস করলাম হয়তো অফিসিয়াল কাজে বের হয়েছে, তাই চুপ হয়ে নিজেদের মতো কাজ করতে থাকি। যত সময় যাচ্ছে কেসটা তত জটিল হয়ে যাচ্ছে।
তারপর হালকা কিছু গুরুত্বপূর্ণ কথা বললেন। শোভন সাহেব বিদায় নেন। শায়লা বেগমের স্তম্ভিত হয়ে বসে রইলেন, ভেবেই পাচ্ছেন না কি হচ্ছে আর কি ঘটতে চলেছে। সাদিয়ার নিখোঁজ হওয়াটাও অন্তর্বাস সিমেন্ট কেস বারবার শোভনের মাথাতে ঘুরে বেড়াচ্ছে। তবে কি ওর সাথেই খারাপ কিছু ঘটেছে? না, সেটা কি করে হয়? তাছাড়া সাদিয়ার লাগানো ডিভাইস অ্যাক্টিভ আছে কিনা চেক দেওয়া দরকার, হয়তো ওখান থেকে কিছু একটা তথ্য পাওয়া যেতে পারে। কিন্তু মেয়েটার দেখা না পেলে কি করে সম্ভব? কেননা অনেক চেষ্টা করেও ডিভাইসের কানেকশন পাওয়া যাচ্ছে না। উপায়ান্তর না পেয়ে শোভন আরো দুজন এজেন্ট নিয়োগ দিল শায়লা বেগমের বাসার দিকে লক্ষ্য রাখার জন্য। ওরা বাসার বাহিরে থেকে অবজার্ভ করবে সারাদিন কে কে বাসার ভেতরে যায় আর কতক্ষণ অপেক্ষা করে বের হয়, আর বিশেষ করে রাতের বেলা কেউ ভেতরে যাচ্ছে কিনা। রাত 11টা। শায়লা বেগম বেডরুমে একা বসে হাজার রকম ভাবছেন। জেসিয়া অয়েল নিয়ে আসছিল, কিন্তু উনি আজ নিষ্প্রভ, তাই মেয়েটি কথা না বাড়িয়ে চলে যায়। তারপর কখন ঘুমিয়ে গেছেন মনে নেই। যখন ঘুম ভাঙে ঘড়িতে সময় সকাল 5:30। উঠেই নিজের বডি চেক করেন দ্রুত। না, আজ ধর্ষণের শিকার হননি। খুশি হবেন নাকি ম্লান হাসবেন বুঝতে পারলেন না, তবে একটু বিচলিত মনে হলো। দুপুর 2টো। শোভনের অফিসে বসে কথা বলছেন শায়লা বেগম। গত রাতের ব্যতিক্রম ঘটনা এবং এভাবে হুটহাট ঘুমিয়ে পড়া সহ নানান বিষয় নিয়ে কথা হচ্ছে। ম্যাডাম, আপনাদের ঘুম কি হুট করে বেড়ে গেছে, নাকি আগে এমন করে ঘুমোতেন? কেন বলুন তো? অনেক চিন্তা ভাবনা করে দেখলাম হয়তো আপনার বাসার খাবার সামগ্রী যেমন পানি, শরবত, চা, কফি এমন সব আইটেম ঘুমের মতো ঔষধ মিক্স করা হচ্ছে। আপনি এভাবে বলবেন না প্লিজ, কারণ আপনার এমন কথা শুনে আমারই গলা শুকিয়ে আসতেছে। বুঝতে পারছি, কিন্তু ম্যাডাম পরিস্থিতিটা তো বুঝতে হবে আপনাকে। এই মুহূর্তে আপনাকে শক্ত ভূমিকা পালন করতে হবে, যাতে পরিবারের অন্য সদস্যদের উপর কোনো প্রভাব না পড়ে। ঠিক আছে। তারপর শোভন হুট করেই এমন একটা কথা বলল, শায়লা বেগমের হার্টবিট বন্ধ হয়ে যাবার উপক্রম, যেন কানের ভেতরে বোমা ব্লাস্ট হলো। ম্যাডাম, আপনার মেয়েদের কি কখনো জিজ্ঞাসা ওর খোঁজ নিয়েছেন ওরা ধর্ষণ শিকার হচ্ছে কিনা? কথাটা শায়লা বেগমের কানে নয়, বরং ব্রেনের মধ্যে হিট করলো। কিছু সময়ের জন্য অ্যাবনর্মাল হয়ে গেলেন, মনে হচ্ছিল মাথা ঘুরে পড়ে যাবেন। কোনো রকমের তাল সামলিয়ে তারপর নিজে নিজেই বললেন, ইয়া আল্লাহ, আপনি রক্ষা করুন। আমিন। শোভন সাহেব, আপনার কথায় যুক্তি প্লাস পসিবিলিটি আছে, কিন্তু আগে কেন যে এটা আমার মাথায় আসলো না? ম্যাডাম, এখনো সময় শেষ হয়নি, সো নেক্সট টাইম কোনো অ্যাক্সিডেন্ট ঘটার আগেই সর্বসাকুল্যে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এক্স্যাক্টলি, বাট আমি তো ভেবেই পাচ্ছি না কে বা কাহারা কেন এমনটা করছে। তবে আমি কিছুটা আঁচ করতে পারছি, আশা করছি অচিরেই কেসটা সলিউশন হয়ে যাবে। ও রিয়েলি? কি আজ করতে পারলেন? একটু শেয়ার করুন প্লিজ। এখনই নয় ম্যাম, আর একটু অ্যাডভান্স হয়, দেন পুরোটাই আপনাকে বলবো। ওকে, বাট একটু ফাস্ট করুন প্লিজ। সেটা নির্ভর করছে আপনার সহায়তার উপর। আমার সহায়তার উপর? আপনার সহায়তা ছাড়া শয়তানকে ধরা অসম্ভব। শয়তান? তবে কি ভূত, প্রেতাত্মা বা জিন জাতীয় কিছু? না ম্যাডাম, সেরকম কিছু নয়। একটা মানুষ রূপে হিংস্র শয়তানেরই কাজ। তাছাড়া এখন শয়তান আর শয়তানি করে না, মানুষের শয়তানি দেখেই অবাকে অট্টহাসি আসে আর নৃত্য করে। তাজা বলেছেন, মন্দ বলেননি। নয়তো এমন ঘটনা কেমন করে হয়? আজ সারা বিশ্ব হিংস্র জানোয়ার ও হায়নার দখলে। সবার আগে গল্প পড়তে পেজে লাইক দিন। যেদিকে চোখ যায় শুধুই শয়তানের খেলা, সেটা দেশের ভিতর বা বাহিরে। একদম তাই। সে যাই হোক, এখন আপনার ও আপনার বাবার এবং আনোয়ার সাহেবও ওনার বাবার ইতিহাসটা একটু বলুন প্লিজ। অপার কথা দেখাবেন না, যতটুকু জানুন ততটুকু বিস্তারিত পড়ার চেষ্টা করুন। ওকে। তারপর একে একে সবটা শেষ করলেন মিসেস শায়লা বেগম, তবে দু একটা হালকা ব্যতিক্রম ছাড়া বাকি সবই স্বাভাবিক। তো কোনোভাবেই মনে হচ্ছে না এ ঘটনার পেছনে কোনো ইতিহাস আছে, যা থেকে ধারণা করা যায় শায়লা বেগমের পরিবার এফেক্টেড। তবে কি শূন্য থেকে শুরু করতে হবে? প্রথমে যা ভেবেছিল সেটাই ঠিক। শোভনের 5-6 বছরের গোয়েন্দা জীবনে
অনেক কেস দেখেছে, অনেক গভীর অবধি ভেবেও কোনো কুল কিনারা পায়নি, অথচ যেটা আমলে নেয়নি সেটা থেকেই ঘটনার সূত্রপাত ঘটেছে। একদম নর্মাল বিষয় থেকে কেস সমাধান হয়ে গেছে। এখানেও কি তেমনই কিছু ঘটেছে? সাধারণ দৃষ্টিতে মনে হচ্ছে এটা কি করে সম্ভব, অথচ কাম বানিয়ে বসে আছে। শায়লা বেগমের সাথে আরো কিছু বিষয়ে আলোকপাত চলে, অফিস ও অফিসের স্টাফদের নিয়ে, আর বিশেষ করে বাসার কাজের মেয়ের ব্যাপারটা। যেহেতু ঘুমের মধ্যে সবকিছু ঘটছে, সেহেতু খাবারের মধ্যে কোনো পয়জন ওর ঘুমের মেডিসিন মিক্সড করা হয় কিনা। তবে কাজের মেয়ের কি লাভ? কেননা লাভ ছাড়া তো কেউই এমন রিস্কেবল কাজ করতে ইচ্ছুক হবে না। খোঁজখবর নিয়ে জানা গেল বুলবুলি কিশোরগঞ্জের মেয়ে, আর অফিসের ম্যানেজার রাকিব সাহেবই ওকে ম্যানেজ করে দিয়েছেন। তবে কি এসব কিছুর পিছনে ম্যানেজার সাহেবের ইশারা আছে? না হবার কোনো ধারণাও নেই, কেননা শায়লা বেগমের অঢেল ধন সম্পদের প্রতি লোভ জাগাটাই স্বাভাবিক। তাছাড়াও এমন মিষ্টি ও দুর্দান্ত ফিগারের অধিকারিণী বসের প্রেমে পড়ে চাওয়াটার অস্বাভাবিক কিছু নয়। যদিও কয়েকদিনের ধকলে কিছুটা বিধ্বস্ত দেখাচ্ছে, তবুও চেহারার আকর্ষণের কিঞ্চিত ভাটা পড়েনি। হুট করেই ইন্টারকম টেলিফোনের শব্দে দুজনেই একসাথে চমকে ওঠেন। গভীর মনোযোগী আলোচনাতে ব্যাঘাত পড়াতে একটা অপ্রস্তুত অবস্থা তৈরি হয়। একে অপরের মুখের দিকে চাওয়াচাবি করে শুভন রিসিভার কানে ঠেকালো। অপর প্রান্ত থেকে অফিস রিসেপশনিস্ট নির্ঝরা বললেন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম। নির্ঝর, বলো। স্যার, একটা চিঠি আসছে আপনার নামে, উপরে লেখা ইমার্জেন্সি। ওকে, পাঠিয়ে দাও। টেলিফোন রেখে দিয়ে শুভন অতি বিনয়ের সহিত মুস্কি হাসি দিয়ে বলল, সরি ম্যাম। ইটস ওকে, তাহলে আমি উঠি। কাইন্ডলি আপনি কেসটা দ্রুত সমাধান করুন আর আমাকে বাঁচান। অবভিয়াসলি ম্যাম, ওয়াই নট। তবে আজ বাসায় ফোন করে বলে দেন বাসায় কোনো রান্না না করতে, কারণ বাসার সবাই রাতের খাবার বাইরে খাবেন। এমনকি আপনি ও মেয়েরা ইনট্যাক্ট বোতলের পানি পান করবেন, ভুলেও বাসায় কিছু খাবেন না। কেন? সেটা কেন? কারণ আর কোনো রিস্ক বা টাইম নিতে চাচ্ছি না। কালপিটাকে দ্রুত আটক করতে চাচ্ছি, আর আশা করছি আজকে রাতে একটা রেজাল্ট পাবো। ওকে, তাই যেন হয়। আর আমি আমার দিকের সব ব্যবস্থা করতেছি। শায়লা বেগম বিদায় নিলেন আর শুভন চিন্তার সাগরে ডুব দিলেন। কিন্তু না, সেটা আর হলো না, কারণ নির্ঝরা চিঠি নিয়ে হাজির। মেয়েটি যেমনই দেখতে তেমনই ব্যবহারেও। কখন কি বলতে হয় একদম ঠোঁটের আগায় সেটা এসে থাকে। পরিস্থিতির উপর যেন কোর্স করা। যেমন এখন মিষ্টি হাসি হেসে চিঠিটা দিয়ে বলল, স্যার, দেখে তো মনে হচ্ছে ভাবির ওয়ার্নিং লেটার এটা। ভাবির ওয়ার্নিং লেটার মানে? মানে একদম সহজ, এভাবে সকাল সন্ধ্যা অফিসে পড়ে থাকলে বাসা থেকে এমন করে ওয়ার্নিং লেটার আসে স্যার। তোমার পাকনা মাথার জিনিয়াস বুদ্ধি, কিন্তু তোমার এত এক্সপিরিয়েন্স হলো কেমনে? তুমি তো ব্যাচেলার। স্যার, ব্যাচেলার বাট সিঙ্গেল নই। ওরে বাবা, এবার তুমি যাও, কারণ বাকিটা আমার বোঝা হয়ে গেছে। আর বেশিক্ষণ থাকলে হয়তো আজ বিকেলের ডেটিং এর ছুটিটা মঞ্জুর করতে হবে। স্যার, আপনি সত্যিই লেজেন্ড। কি করে বুঝে যান না বলা কথা? তুমিও কাছে ফাঁকি না দিয়ে রেগুলার অ্যাটেন্ড করো কাজে, দেখবে দিব্যি ম্যাজিশিয়ান হয়ে গেছো। কিন্তু আজকের দিনটা একটু ফাঁকি দেই স্যার। কাল থেকে আপনার কথাই যথা আজ্ঞা। নো প্লিজ স্যার, ওকে, বাট অনলি 2 আওয়ার্স। স্যার, আপনি না। বলো বলো, থামলে কেন? আমি একটা হার্টলেস জল্লাদ, বাংলা সিনেমার টাকাওয়ালা ভিলেন, নয়তো চিরকুমার কচি খন্দকার। থ্যাংক ইউ স্যার, কাল দেখা হচ্ছে। এই, কাল দেখা হচ্ছে মানে? অফিস টাইম এখনো 6 থেকে 7 ঘন্টা বাকি। মনে হয় না আমার ওর কথা কান অব্দি পৌঁছেছে? আর নয়তো শুনেছে বা না শোনার ভান করে চলে গেল। প্রেম জিনিসটা বড় বেহায়া। এখন হাসি খুশি সুখ ফিল করছে, আবার একদিন দেখতে পাবো শখে। যা হোক, খাম খুলে ভেতর থেকে একটা কম্পিউটার টাইপিং চিঠি পাওয়া গেল। আর চিঠির নিচের নামটা দেখে শোভনের স্বস্তির নিঃশ্বাসের শব্দ পাওয়া গেল। প্রথম থেকে পড়তে শুরু করলো। স্যার, প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর আমি জব বা আপনাদের থেকে পালিয়ে আসিনি, বরং নিজের নিকট থেকেই নিজেকে লুকিয়ে রাখছি। কিন্তু এটা ব্যাখ্যা করার সময় এখন নয়, তাই একটা জরুরি মেসেজ দিচ্ছি। শায়লা বেগমের কেসটা শুধুই নর্মাল কেস নয়, এটা একটা পব কেস। সাদিয়া। চিঠিটা পড়ার পর 22,000 চিন্তা ভাবনা একসাথে ভিড় করলো ব্রেনের ভেতরে।
প্রথমে মনে হলো এটা ফেক, কেননা এটা ছিল কম্পিউটার টাইপিং আনারই চিঠি, যা গোয়েন্দা দপ্তরে বহির্ভূত লোকের কাজ। সাধারণ একটা কোড ব্যবহার করা হয়েছে, হয়তো কেসটা ড্রাইভার্ট করে অন্যদিকে নিয়ে যাওয়ার একটা কৌশল। পরক্ষণেই আবার ভাবলো, এমনও তো হতে পারে সাদিয়া নিজেকে আড়ালে রাখার জন্য বা কেউ এই চিঠি সন্দেহ করুক সেটা চায়নি, তাই আম পাবলিকের মতো করে চিঠি পাঠিয়েছে। তবুও কিছু কিন্তু থেকেই যায়। তবে চিঠির উপর ভিত্তি করে কেস অ্যাডভান্স করলে রেজাল্ট কি হবে? পভ দিয়ে অনেক কিছুই আসে না, আর ভাবতে পারছে না। আপাতত এটুকুই থাক, বাকিটা নির্ভর করবে আজ রাতের ঘটনার উপর ভিত্তি করে। পরের দিন সকাল 7টা, শুভন বাসার ভেতর বসে বই পড়তেছিল। এমন সময় নির্ঝরা এমার্জেন্সি মেসেজ করলো। মেসেজটা সিন করে শুভনের হার্টবিট কয়েক সেকেন্ডের জন্য বন্ধ হয়ে গেল, কারণ মেসেজটা, স্যার, শায়লা বেগমের বড় মেয়ে আনিকা গত রাতে সিলিং ফ্যানের সাথে ফাঁস আটকিয়ে সুসাইড করেছে। মেসেজটি সিন করে শুভনের হার্টবিট কয়েক সেকেন্ডের জন্য অচল হয়ে গেল। আবার দ্বিতীয় মেসেজ টিউন বেজে উঠল, যেন ওর হার্ট সচল করার জন্য। কিন্তু না, এটা আরো ভয়ঙ্কর ছিল, যেন হার্টবিট বন্ধ হয়ে যাবে। পরের মেসেজটি ছিল, স্যার, প্রাথমিক ময়নাতদন্তে জানা গেছে আনিকা 3 মাসের অন্তঃসত্ত্বা ছিল। এটা ভাবা যায়? কি করে কি হয়ে গেল? ভাবলাম কি আর হলো কি? শোভনের কান্না চলে আসলো, হয়তো কেস সলিউশন করতে না পারার ক্রোধে, নয়তো শায়লা বেগমের পরিবারকে ভালোবেসে, যেহেতু ওই পরিবারের হয়ে ফিল্ড ইন্টেলিজেন্সে কাজ করছে। কিছুটা দায় শোভনেরও। ঘটনার একদিন পর ফাইনাল ইনভেস্টিগেশন শেষে লাশ রিসিভ করে দাফন কাজ সম্পন্ন করা হয়। শায়লা বেগমের পরিবারের ওপর দিয়ে বিশাল বড় ঝড় বয়ে যাচ্ছে। মানসিক যন্ত্রণা, প্রেসার ও কান্নার মধ্য দিয়ে পার হচ্ছে প্রতিটা সেকেন্ড। ফুলের মতো নিষ্পাপ মেয়েটা কত হাসি খুশি থাকতো সবার সাথে গল্প পড়তে, গল্পগুলো ভালোবাসার পেজে লাইক দিন। কি এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার মাধ্যমে সবকিছু তছনছ হয়ে গেল? বাবা আনোয়ার সাহেব মারা যাবার পর থেকে মায়ের কাছেই 2 মেয়ে বড় হয়েছে। সব অভাবই দূর করে রেখেছেন। হয়তো শুধু বাবার আদর ভালোবাসা দিতে অক্ষম ছিলেন, কিন্তু ওদের কাছে তো শায়লা বেগমই বাবা মা। সপ্তাহখানেক পরের ঘটনা। অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে জীবনযাপন এবং শান্ত হয়ে আসছে পরিবেশ। শায়লা বেগম নিয়মিত অফিস করছেন, বাসা সামলাচ্ছেন, আর এখন রাতে একা ঘুমান না। সঙ্গী ছোট মেয়ে অনন্যা বেঁচে থাকার একমাত্র অবলম্বন। দ্বিতীয় কোনো অ্যাক্সিডেন্ট হলে শায়লা বেগম যে মরে যাবেন এটা নিশ্চিত। স্বামীর মৃত্যুর পর শুধু সন্তানের কথা ভেবেই দ্বিতীয় বিয়ে করেননি। কত শত ছেলেরা বিয়ের প্রপোজাল নিয়ে এসেছে, তার কোনো ইয়ত্তা নেই। শায়লা বেগমের একটাই জবাব, স্বামী চলে গেছেন একা, অথচ রেখে গেছেন 2 জনকে। আনিকার মৃত্যুর 1 মাস অতিবাহিত হলো না, আর কোনো অঘটন ঘটেনি। মেয়েটার মৃত্যুর সাথে সাথে সবকিছুই কেমন যেন স্বাভাবিক হয়ে গেল। এখন আর পূর্বের মতো অস্বাভাবিক ঘুম নেই, শরীরে ক্লান্তি নেই, সবকিছুই কেমন অদ্ভুতভাবে পরিবর্তন হয়ে গেল। শুভনের কানেও কথাটা পৌঁছালো, কিন্তু কোনো সুরাহা বের করতে পারলেন না। এই পরিবর্তনের পেছনে কি থাকতে পারে? আনিকার লাইফ স্টোরি স্টাডি করে কোনো সন্দেহজনক কিছু ফাইন্ড আউট করা সম্ভব হয়নি। আনিকা যেমন রূপবতী ছিল তেমনই গুণবতী। ভার্সিটি লাইফ থেকে শুরু করে বন্ধু বান্ধবী সবার কাছে রেপুটেশন আপ ছিল। কোনো কাজে বন্ধু, বাজে নেশা, এমনকি কোনো বয়ফ্রেন্ডও ছিল না। তবে কি করে অন্তঃসত্ত্বা ছিল? শায়লা বেগম যেভাবে শিকার হয়েছেন ঠিক সেভাবে কি আনিকাও আক্রান্ত? পুলিশ ও হসপিটালের ফাইনাল ইনভেস্টিগেশনের সমস্ত রিপোর্ট পড়ে দেখছে আনিকা গত 3-4 মাস ধরে রেগুলার ধর্ষণ হয়ে আসছিল। শুধু লাস্ট 1 মাসে কোনো ধর্ষণের চিহ্ন পাওয়া যায়নি। এটা আরো বেশি শকড করেছিল শোভনের টিমকে, কারণ এর মানে দাঁড়ায় আনিকা প্রেগনেন্সি হবার পরেও 2 মাস ধর্ষণ কার্য চলে। তারপরেও এটা ডাইভার্ট হয়ে শায়লা বেগমের উপর চলে যায়। হয়তো তখন আনিকা ফিজিক্যালি ফিট ছিল না, নয়তো ইচ্ছে করেই সেক্স করতে চায়নি ওই মুহূর্তে। তার মানে এখানে 2টো অপশন আছে। এই সমস্ত কিছুর পেছনে আনিকাই দায়ী নয় তো? প্রথম চান্সটা সত্যি হলেও আরো ডিপলি থিঙ্ক করতে হবে। আর যদি চান্স মিস হয়, তবে তীরটা কার উপর যাবে? বাসার ভেতরে কেউ নাকি বাহিরের কেউ? বাহিরের কেউ হবার চান্স খুব কম, ভেতরের হবে এটা 99% সঠিক। তবে কে সে? জেসিয়া? নো চান্সেস। শ্বশুর? নো চান্স।
বুলবুলি হাফ চান্স, হয়তো ম্যানেজারের সাথে লিংক আছে, সো এটাকে পসিবিলিটিতে রাখলাম। নেক্সট শায়লা বেগম নিজেও মাস্টার প্ল্যানার হতে পারে, কারণ এসব অনেক দেখা। নিজের অবৈধ সম্পর্ক টিকিয়ে রাখতে এমন জঘন্যতম নিকৃষ্ট কাজ করতেও দ্বিধাবোধ করেন না, সো এটাও পসিবিলিটির ভেতরে রাখা যায়। তাছাড়া সাদিয়ার দেয়া মেসেজটাও মনে পড়ে গেল। পভ কেস মানে প্রেতাত্মা বা ভূত, সেটাই তবে ওটা প্রেম ভালোবাসার প্রেত ভূত, এটা ভেবেই শুভন এক চিলতে হাসি দিয়ে নিজেকে নিজে বলল, শুভন সাবাস। তারপর যেন বাতাসকে বলে দিল, শায়লা বেগম তোমার দিন শেষ, এবার শুভন আসছে তোমাকে কট করতে। দ্রুত ইনভেস্টিগেশন চালাচ্ছেন শুভন সাহেব। অধিক এজেন্ট নিয়োগ দিলেন। চতুর্দিকে মাকড়সার জালের মতো ফাঁদ পেতে তথ্য সংগ্রহ শুরু করে দিল। কিন্তু দিন শেষে যেন বৃত্তের মধ্যে ঘুরপাক খাচ্ছেন। হুট করেই শোভন জানতে পারলেন শায়লা বেগমের বাসাতে কি একটা ঝামেলা চলছে। কুইক যোগাযোগ করার চেষ্টা করলেন, কিন্তু ওই দিক থেকে শায়লা বেগম কোনো সদুত্তর দিলেন না। তখন সন্দেহের তীরটা আরো অধিক গতিতে ওনার দিকে ঠেলে নিয়ে গেল। তবে গোয়েন্দা চোখ বা তৃতীয় সূত্র জানা গেল অনন্যা ওর আম্মুর সাথে রাতে ঘুমানো নিয়ে কথা কাটাকাটি হয়, আর এটা নিয়েই মা মেয়ের মধ্যে দ্বন্দ্ব চলছে। অনন্যা রেগে গিয়ে বলে, আম্মু আমি তোমার সাথে রাতে ঘুমাবো না। কেন আম্মু? কারণ আমি বড় হয়ে গেছি, তোমার সাথে ঘুমাতে লজ্জা করে। মেয়ের কথা শুনছো? মায়ের কাছে আবার বড় কি? না আম্মু, সেটা নয়, আমারও কিছু প্রাইভেসি থাকতে পারে। তাছাড়া আমার সব বন্ধুরাই আলাদা ঘুমায়। তোরাও তো একদিন। এইটুকু বলে শায়লা বেগম কান্না করে দিলেন। অনন্যা আর কথা বাড়ায়নি। হয়তো মায়ের চোখের পানি, নয়তো বোনের স্মরণে আবার এমনও হতে পারে নিজের সেফটির জন্যই চুপ হয়ে আজকের রাতে আম্মুর সাথে ঘুমায়। তারপর হয়তো নতুন কিছু ঘটলে আবার জানা যাবে এখানেও কিছু লুকিয়ে আছে কিনা। যেদিকে চোখ যায় শুধু সন্দেহ আর সন্দেহ। শুভন আরো ভাবছে। পুলিশও চেষ্টা করছিল কেসটা সলিউশন করতে, পরে ব্যর্থ হয়ে অন্য ৮-১০টা কেসের মতো ফাইলের নিচে চাপা পড়ে যায়, যেমন চাপা পড়েছে বিগত সময়ের কেসগুলি। তার মধ্যে উল্লেখযোগ্য, হুট করেই শোভনের মাথাতে ঐশী হত্যা মামলা। বিষয়ে সবুজ বাতি জ্বলে উঠল। ব্যাস, অটোমেটিক্যালি সব ক্লিয়ার হয়ে গেল। ১ সেকেন্ডের ভেতরে শায়লা বেগমের কেসের থিম রেডি হয়ে গেল। অনন্যায় একটু খাটো ও মুটকি চেহারা ও বেডক, হয়তো বাবার ধাঁচের চেহারাতে, নয়তো অন্য কারো হবে। কিন্তু টু দ্য পয়েন্ট হলো, এটাই ওর ডিপ্রেশন। রাতে নিশ্চয়ই ঘুম কম হয়, তাই তো সবসময় চোখ লাল দেখায়। আর সে সূত্রে এগোলে অনন্যার মেজাজটাও খিটখিটে হবে। আর বন্ধুর সংখ্যা নেই বললেই চলে, যেমন পদ্ম হলে গবর। যদিও কথাটা নিজের কানেও শুনতে খারাপ লাগলো, পক্ষান্তরে আনিকা যথেষ্ট সুন্দরী ও বুদ্ধিমত্তার অধিকারিণী ছিল। ওর বডি ও ফ্রেশ স্ট্রাকচার, শায়লা বেগমের ধাঁচে আর বন্ধু মহলে ওর ব্যাপক ডিমান্ড ও কদর ছিল। তাই সব সময়ই হই হুল্লোড় ও আড্ডাতে মেতে থাকতো। শুভনের চোখ খুশিতে চিক করে উঠল, আর নিজেও খুশিতে লাফিয়ে উঠে বলল, ইউরেকা। পরের দিন সকাল 10টা, শুভনের ইন্টেলিজেন্স অফিস। শায়লা বেগম অপরাধীর ভঙ্গিতে মাথা নিচু করে বসে আছেন। এত কিছু ঘটে যাওয়ার পেছনে উনি নিজেই দায়ী। ভাবতেই শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে আসছে। এই সামান্য ভুলের জন্য এত বড় ক্ষতি হয়ে যাবে কখনো ভাবতেই পারেননি। অতি কষ্টে নিজেকে সামলে শুধু বললেন, শোভন সাহেব, আমি নিজেকে ক্ষমা করতে পারছি না। সত্যি কি আমার ভুল ছিল? অবশ্যই ম্যাম। যখন আমি আপনাকে জিজ্ঞাসা করছিলাম আপনার পরিবারের ইতিহাস বলুন, আপনি সবই বললেন, শুধু এই টু দ্য পয়েন্ট কথাটা এড়িয়ে গেলেন, আর এটাই কালকে দাঁড়ালো। এখন তো সেটাই তো দেখতে পাচ্ছি। তবে আমি ভেবেছিলাম অনন্যা সম্পূর্ণ বদলে গেছে, কারণ মেইন দরজা বন্ধ করে চাবি আমার নিকটে রাখার পর থেকে অনন্যা আর কোনো ঝামেলা পাকায়নি। তবে হুট করে আমার অস্বাভাবিক জীবন থেকে ঝট করে স্বাভাবিক হয়ে যাওয়াটা কিন্তু সন্দেহজনক। আমি বুঝতে পারিনি, আর সেই জন্যই নিজেকে দায়ী মনে হচ্ছে। প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে দায়ী। কারণ যখন আপনি জানতে পারলেন অন্যটা রাতের বেলা বাসা থেকে চুপি চুপি বের হয়ে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, ড্রাগস নেওয়া এবং শেষ রাতে বা কখনো কখনো ভোরবাসে ব্যাক করে, তখন একটা ট্রিটমেন্ট আর রেগুলার চেকিং দেওয়া উচিত ছিল। কিন্তু আমি তো এটা টের পাইছি আরো ৫-৬ মাস আগে।
তারপর ওকে প্রচুর গাইড করেছিলাম এবং ও স্বীকার করে নেক্সট টাইম এটা করবে না। তাছাড়া এখন থেকেই মেইন ডোর লক করে চাবিটা আমার কাছে রেখে ঘুমাতাম। সাথে এটাও নিশ্চয় ভেবেছিলেন মেন ডোর লক মানেই ভিতর থেকে কেউ বাইরে যেতে পারছে না, সো অল সেফ। ঠিক তাই। কিন্তু এটা তো একটা ভাবার বিষয় উচিত ছিল, যে মেয়েটি রেগুলার ড্রাগস নিচ্ছে সে এত সহজে এই লাইন ছাড়তে পারবে না। বিশেষ করে ছাড়লেও ওকে নেশা ছাড়বে না। সো যে করেই হোক ড্রাগস ম্যানেজ করে শরীরে নেবেই। আমি তো ভাবতেই পারছি না, একই ছাদের নিচে বাস করে টের পেলাম না। ওদের প্ল্যানিংটা ছিল ঘুমের ঔষধের, সো টের পাওয়াটা শো ট্র্যাপ ছিল। কিন্তু আপনি কিভাবে রিকভারি করলেন? এটা ইন্টেলিজেন্স ম্যাজিক ম্যাম। একটু ব্যাখ্যা করুন প্লিজ। আমি পূর্বে কিছুটা আজ করেছিলাম, সেটা গতকাল পূর্ণতা পেল। আপনার বাসার ভিতরে প্রতিটা সদস্যকে নিয়ে ডিপলি থিঙ্ক করি, তারপর একমাত্র ডিপ্রেশন অ্যান্ড ডিফারেন্ট পার্সন ফাইন্ড আউট করি অনন্যাকে। কারণ গত 5 থেকে 6 মাস থেকে ওর চলন একটু ভিন্ন প্রকৃতির। ক্লাস অ্যাবসেন্টে প্রচুর, উইকলি টেস্ট, মান্থলি টেস্ট, পোর কন্ডিশন, বাইরে খুব কম থাকে কিন্তু বাসায় উপস্থিত হরদম। দেন ওর ফোন কল ট্র্যাক করে সব তথ্য বের হয়ে আসে। অনন্যার সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল ওরই ক্লাসমেট রাহুল ও বিদ্যুৎ। ওদের দুজনকে আটক করার পর চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। আপনি অনন্যাকে ঠিকই বাসার ভিতরে আটকে রাখতে সামর্থ্য হন, কিন্তু ওর 2 সহচরী ওকে এমন মাস্টার প্ল্যান দেয়, সো স্ট্রেঞ্জ। ওদের স্টেটমেন্ট শুনে আমার মাথা জাস্ট হ্যাং। অনন্যাকে ঘুমের মেডিসিন সাপ্লাই দিয়েছে ওর 2 সহচরী। অনন্যা কৌশলে খাবারের মধ্যে পানির জগ, পানির বোতল, কোল্ড ড্রিঙ্কস এর মেডিসিন মিশাতো। শোভনের কথা কেড়ে নিয়ে শায়লা বেগম, তাই তো মেয়েটা ডিনারে রেগুলার ব্রেড রুটি খেয়েছে, আর সেটা শুধু ডিম পোচ, জেলি আর বাটার দিয়ে। ম্যাম। তারপর যখন সবাই বিপদ ঘুমের মধ্যে, ঠিক তখন অনন্যা আপনার রুম থেকে চাবি কালেক্ট করে এবং দরজা খুলে বাসার ভিতর স্টোর রুমে নেশার বার বসাতো। আপনারা কখনো ইয়া খোলেন না, আর তারই অসৎ ব্যবহার হয়েছে। প্রথম কয়েকদিন শুধু নেশাতে সীমাবদ্ধ ছিল, পরে তা সেক্সে রূপান্তরিত হয়। 2টি ছেলের সাথে 1টি মেয়ে, সো বুঝতেই পারছেন রেগুলার সেক্স চলত ওদের মধ্যে, তাই না অনন্যা? বার্থ কন্ট্রোল ইনজেকশন গ্রহণ করে কিছুদিন পরে ফ্রেন্ডদের সংখ্যা বেড়ে 3 জন হয়। তখনই সেক্স ড্রাইভার হয়ে অনন্যাকে টাচ করে। ওর দরজা খোলা থাকতো, সাথে ঘুমের রাজ্যে ডুবে, যা রেভিসদের জন্য প্লাস পয়েন্ট ছিল। 2 মাস পরে অনেক হয়তো বুঝতে পারে ওর ভিতর পরিবর্তন হচ্ছে, কারণ তখনও অন্তঃসত্ত্বা, অথবা কোনো কারণে গত 1 মাস ও দরজা বন্ধ রাখে, আর জেসিয়াও দরজা লক করে ঘুমায়। আর ঠিক তখনই ওরা উপায়ন্তর না পেয়ে নেশার ঘরে বিবেক বুদ্ধিকে আপনার সাথে। শায়লা বেগম লজ্জা, ঘৃণা ও নিজের ভুলের অনুতাপে অনেক সময় থেকেই কান্না করে যাচ্ছেন। শোভনের কি বা করার আছে এই মুহূর্তে, তবুও বলল, ম্যাডাম ঠিক আছেন? শায়লা বেগম আরো ফুপিয়ে উঠলেন। কান্নাটা করতে দিল শোভন। হয়তো বুকের কষ্টটা দূর হবে, নয়তো পাতলা হবে। অনেকক্ষণ চুপচাপ পুরো অফিসটাতে একদম নীরবতা, পিনপতনের শব্দ ভূমিকম্পের মতো শোনাবে। তারপর শায়লা বেগম বললেন, আমার বড় মেয়েটা সুইসাইড করলো কেন? ম্যাডাম, ও বেঁচে থাকলে হয়তো কারেক্ট অ্যান্সার পেতাম, বাট তবু আমি যতটুকু গেস করছি আপনি ওদের অভিভাবক ছিলেন ঠিকই, কিন্তু বন্ধু নয়। ওদের চাহিদাগুলো পূরণ করেছেন ঠিকই, কিন্তু ভালোবাসা, মায়া, মমতা, স্নেহের অভাব দূর করতে পারেননি। সারাদিন অফিস, বিজনেস আর টাকার পিছনে ছুটে যখন রাতে বাসায় ফিরতেন তখন আপনি চরম টায়ার্ড, হয়তো ডিনার করে ঘুমিয়ে গেছেন, আর আপনার মেয়েদের সবকিছু থেকে বঞ্চিত করেছেন। তাই হয়তো অনন্যা নেশাতে জড়িয়ে যায়। আর আনিকা গুড গার্ল থাকলেও পরিবারের সদস্যদের মাঝে এই গ্যাপটির জন্য ওর অন্তঃসত্ত্বা বিষয়টি আপনাকে বা পরিবারের অন্য কাউকে শেয়ার করতে পারেননি, যার দরুন অতি ডিপ্রেশন থেকে সুইসাইড করতে বাধ্য হয়। কিন্তু আমার তো ওদের প্রতি যথেষ্ট আত্মবিশ্বাস ছিল, কি করে পারলো এমনটি করতে? ওদের জন্যই এত কষ্ট করে টাকার পাহাড় গড়লাম, নিজের সুখের দিকে বিন্দু মাত্র তাকালাম না, অথচ ভালোবাসা, স্নেহা, মায়া, মমতার কাছে টাকা তুচ্ছ। আজ তো প্রমাণ পেলেন। হাড়ে হাড়ে। মিসেস শায়লা বেগম ধীরে সুস্থে উঠে দাঁড়ালেন এবং মাথা নিচু করে কান্না চোখে বের হয়ে গেলেন। যদিও এসব অঘটন থেকে একটা শিক্ষা পেলেন, কিন্তু অনেক কিছু হারিয়ে, তাই চোখ কান খোলা রেখে সাবধানে অ্যাডভান্স হতে হয়। যত গতি তত ক্ষতি।
প্রয়োজনে ষষ্ঠ ইন্দ্রিয় দিয়েও মাঝে মধ্যে পথ চলতে হয়। শায়লা বেগম চলে যেতেই নির্ঝরা হাজির, সেই বাঁকা ঠোঁটের মিষ্টি হাসির সাথে কথার চমক। স্যার অভিনন্দন। থ্যাংক ইউ, বাট কোনো ছুটি হবে না। স্যার আমি কি সব সময় ছুটি নিয়েই আসি? আমি তো মাঝে মাঝে আপনার ম্যাজিক পাওয়ারের গল্প শুনতে আসি। তার মানে এতক্ষণ আড়িপাতা হচ্ছিল? আবার জিগায়। কিন্তু স্যার ছোট্ট একটা ডাউট। কি সেটা? সাদিয়া ম্যাডামের বিষয়টি আমার মাথায় আসতেছে না। ওনার নিখোঁজ, চিঠি পাঠানো, পর্বসূত্র। চিঠিটা রাহুল আর বিদ্যুৎ পাঠিয়েছিল সাদিয়ার নামকরণ করে, যাতে কেস ডাইভার্ট হয়ে অন্যদিকে মোড় নেয়। কি সাংঘাতিক! কিন্তু সাদিয়া ম্যাডামের নিখোঁজ। আচ্ছা বস, বুঝতে পারছি। তুমি পুরো ফিল্ম না দেখে যাবে না। থ্যাংক ইউ স্যার। শোনো, তবে সাদিয়াও ঘুমে মেডিসিনে আক্রান্ত, তবে ওর স্ট্রং বডি হওয়াতে কাবু করতে একটু বেশি সময় নিচ্ছিল। সিসি ক্যাম সেট করে যখন বাসায় ঢুকে ততক্ষণে ওর মধ্যে 80% ঘুম ক্লান্ত হয়ে চলে আসে। সাদিয়া ঘুমের করেছিল বিদায় বিদ্যুৎ ও রাহুলের বাসার ভিতরে প্রবেশ এবং প্রায় 30 মিনিটের মতো অবস্থান টের পায়নি। সাদিয়া যখন শায়লা বেগমের রুমে প্রবেশ করে তার কিছু পূর্বেই রাহুল ও রাজনও তৃতীয় ব্যক্তি প্রবেশ করেছে ওকে দেখে, এবং সাদিয়া ওদের দিকে হতভম্ব হয়ে যায়। তবে সাদিয়া ঘুমের ঘরে ছিল, তাই ওরা আগে সচেতন হয়ে ওর উপর অ্যাটাক করে পালাক্রমে ধর। সরি স্যার। ইটস ওকে। কিন্তু তোমরা জানো হুচিত ফেল ইন্টেলিজেন্ট কতটা পরিশ্রম ও ত্যাগের উপর ডিউটি করে? জি স্যার, কিন্তু সাদিয়া ম্যাম নিখোঁজ হলেন কেন? ওরা রেপ করার সময় সাদিয়া অবচেত মনে বিড়বিড়িয়ে বলেছিল, আমি ইন্টেলিজেন্সের এজেন্ট, তোদের আমি ছাড়বো না, ফাঁসিতে ঝুলাবো। ব্যাস, শরীরের বাচ্চাগুলো ওর নোট ভিডিও করে এবং ওকে রুম ছেড়ে চলে যায়। পরদিন যখন সাদিয়া আমাদের অফিসে আসে ঠিক তখনই ওরা, মানে রাহুলটা, সাদিয়ার মোবাইলে ভিডিও সেন্ড করে ওকে হুমকি দেয় দেখা করার জন্য, নয়তো ভিডিও ভাইরাল করে দেবে। সাদিয়া ঘাবড়ে যায় আর ভুলটি করে। স্যার আর বলবেন না প্লিজ। মনের অজান্তেই দুজনের চোখই অশ্রুসিক্ত হলো। আসামিদের বিচার কার্যক্রম চলছে, আর সাথে রিহ্যাবিং সেন্টারে চিকিৎসাধীন আছে। কল্পনা করে যায় এমন অল্প বয়স অথচ মরণ নেশাতে জীবনটা সমাধি সমতুল্য করে নিঃশেষ হয়ে যাচ্ছে। নোট: সন্তানের প্রতি বাবা মায়ের কনফিডেন্স থাকা ভালো, তবে ওভার কনফিডেন্স নয়। সন্তান কোথায় যায়, কার সাথে মেশে, রিয়েল অ্যান্ড ভার্চুয়াল লাইফের ফ্রেন্ডস লিস্ট চেক করা সহ নানাবিধ খেয়াল রাখা উচিত। আর সন্তানদেরও উচিত বাবা মায়ের বিশ্বাসকে অক্ষুণ্ণ রাখা।